শিক্ষার্থীরা, এডুকেশন সাবজেক্টের একটি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে মিন মিডিয়ান মোড। কলেজ স্তরের ছাত্রছাত্রীদের জন্য এডুকেশন সাবজেক্টে এই মিন মিডিয়ান মোডের অঙ্ক করতে হয়, আবার স্কুল স্তরেও কোনো কোনো ক্লাসে এই মিন মিডিয়ান মোডের উপর অঙ্ক করতে হয়। তো আজকের ক্লাসে আমি এই মিন মিডিয়ান মোডের অঙ্কগুলো কিভাবে পরীক্ষাতে আসে এবং কিভাবে এই অঙ্কগুলো সমাধান করতে হয় আমি সহজভাবে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে অঙ্কটা এরকমভাবে আসতে পারে যে ক্যালকুলেট দ্য মিন মিডিয়ান অ্যান্ড মোড ফর দ্য ফলোয়িং ডিস্ট্রিবিউশন। আপনি কি আপনার পড়াশুনো নিয়ে চিন্তিত? কিভাবে সঠিক গাইডেন্সের মাধ্যমে নিজের ভবিষ্যৎ গড়ে তুলবেন সেই নিয়ে ভাবছেন? আপনার মোবাইলে প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন স্কুল অফ মেরিট অ্যাপটি। এখানে আপনি পাবেন স্বল্প টিউশন ফিতে নিয়মিত অনলাইন ক্লাসের মাধ্যমে পরীক্ষায় সর্বোচ্চ কমনের গ্যারান্টি রয়েছে, উন্নত মানের স্টাডি মেটেরিয়ালের। আপনার সাফল্যকে নিশ্চিত করতে এবং বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9862149873 এই নাম্বারে। অর্থাৎ নিচে একটা বন্টন দেওয়া রয়েছে, তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। যেমন এখানে মার্কস এবং স্টুডেন্টস, অর্থাৎ এখানে 14 থেকে 16, 17 থেকে 19, 20 থেকে 22 এইভাবে যেগুলো দেওয়া রয়েছে সেগুলো হচ্ছে মার্কস। সাপোজ মনে করো এখানে দুইজন স্টুডেন্ট রয়েছে যারা 14 থেকে 16-এর মধ্যে পেয়েছে, অর্থাৎ দুইজনের মধ্যে কেউ পেয়েছে 14, কেউ পেয়েছে 15, অর্থাৎ এখানে 14 থেকে 16 এই মার্কসের মধ্যে পেয়েছে দুইজন স্টুডেন্ট। আবার 17 থেকে 19 এই মার্কসটা পেয়েছে 5জন স্টুডেন্ট। এইভাবে বন্টনটা দেওয়া রয়েছে। এখানে দেখেও হাইয়েস্ট মার্ক দেওয়া রয়েছে 32 থেকে 34, অর্থাৎ ধরে নিতে পারো এক্সামটা হয়েছে 35 থেকে বা 40 থেকে। এই 35 বা 40 এক্সামের মধ্যে মোটামুটি এই রেঞ্জের মধ্যে এই স্টুডেন্টসরা মার্ক পেয়েছে। তো এটার উপরে আমরা এখন কি করব, ক্যালকুলেশন করব এবং ক্যালকুলেশন করে মিন মিডিয়ান এবং মোড বের করব। মিন মানে হচ্ছে কি গড়, আর মিডিয়ান মানে কি মধ্যমা, আর মোড হচ্ছে ভূমিষ্ঠক বা সংখ্যাগুরু বা সংখ্যাগরিষ্ঠ মান। তো এগুলোই আমরা ক্যালকুলেশন করব। তো এই মিন মিডিয়ান মোডের অঙ্কটা করার জন্য প্রথমত তোমাদেরকে একটা টেবিল তৈরি করে নিতে হবে, যে টেবিলটার মধ্যে কিছু কলাম থাকবে এবং কিছু র থাকবে। যেমন এখানে একটা টেবিল আমি তোমাদের দেখাচ্ছি, আমরা যে এরকমভাবে যেগুলো টেনেছি এগুলোকে বলা হয় কলাম। অর্থাৎ এই অঙ্কটার মধ্যে লক্ষ্য করো 1 2 3 4 5 6 and 7 7টি কলাম আমি টেনেছি, এবং পাশাপাশি এরকম র আমি কয়টা টানবো এটা ডিপেন্ড করবে আমার এই অঙ্কটার উপরে। যেমন আমার এই অঙ্কটার মধ্যে দেখো টোটাল কয়টা কলাম রয়েছে 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ টোটাল 8টা কলাম রয়েছে, আমি 9টা র টানবো। যেমন 1 2 3 4 5 6 7 8 and 9, অর্থাৎ হিসাবটা কি, হিসাবটা হচ্ছে আমার কলাম লাগবে সবসময় 7টা, অর্থাৎ 7টা কলাম ব্যবহার করে এই মিন মিডিয়ান মোডের অঙ্কগুলো আমাকে করতে হবে। আর র আমি ব্যবহার করব আমার এই অঙ্কর যে বন্টনটা রয়েছে এই বন্টনটার উপর ডিপেন্ড করবে। অর্থাৎ এই বন্টনটার মধ্যে কয়টা শ্রেণী রয়েছে, যেমন 1 2 3 4 5 6 7টা শ্রেণী রয়েছে, এবং মার্কস এবং স্টুডেন্টসের একটা কলাম রয়েছে 7টার একটা 8টা, অর্থাৎ আমাকে একটা বেশি র নিতে হবে। যদি এখানে 8টা থাকে আমাকে নিতে হবে 9টা র। এবার এই কলামগুলো আমি পূর্ণ করব। প্রত্যেকটা মিন মিডিয়ান মোডের অঙ্কের মধ্যে এই কলামগুলো সেম তোমরা লিখতে পারবে। যেমন প্রথম কলামে আমরা কি লিখব, শ্রেণী বিভাগ। পরের কলামে লিখব আমরা পরিসংখ্যা, এবং এই পরিসংখ্যাটাকে আমরা এফ দিয়ে প্রকাশ করব, যেটাকে আমরা ব্র্যাকেটে লিখে রাখবো। এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সির বাংলা অর্থ হচ্ছে পরিসংখ্যা। তারপরে আমি লিখব শ্রেণী সীমানা, তারপরে আমি লিখব মধ্যমান, এবং এই মধ্যমানটাকে আমি এক্স দিয়ে প্রকাশ করব। কি দিয়ে প্রকাশ করব, এক্স দিয়ে প্রকাশ করব। তারপর আমি লিখব সিএমএফ, সিএমএফ মানে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ বাংলাটার অর্থ হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। তো আমি এত বড় ক্রমযৌগিক পরিসংখ্যা এত বড় করে আমি লিখব না, আমি সংক্ষেপে এটাকে লিখব সিএমএফ। তারপর একটা ফর্মুলা লিখব, যে ফর্মুলাটা হচ্ছে এক্স ড্যাশ, উপরে যেটা টেনেছি সেটা হচ্ছে ড্যাশ, অর্থাৎ এক্স ড্যাশ ইকুয়াল উপরে থাকবে এক্স মাইনাস এ ক্যাপিটাল এ, এবং নিচে থাকবে আই স্মল আই। এটা একটা ফর্মুলা। এবং তারপরে আমি লিখব এফ এক্স ড্যাশ, এফ এক্স ড্যাশ। এইভাবে আমি 1 2 3 4 5 6 and 7 7টা কলাম আমি এখানে ফিল আপ করে নেব।
এবার খুব সহজ, দেখো প্রথমে কি দেওয়া রয়েছে, শ্রেণী বিভাগ। শ্রেণী বিভাগের কলামের মধ্যে আমি শ্রেণী বিভাগগুলো লিখে নেব। কোথায় থেকে? যেমন আমার মেইন অঙ্কটার মধ্যে দেখো শ্রেণী বিভাগগুলো, যেমন 14 থেকে 16, তারপর 17 থেকে 19, এগুলো হচ্ছে শ্রেণী বিভাগ। তো এগুলো আমি পরপর লিখে নেব। যেমন 14 থেকে 16 আমি লিখে নিচ্ছি 14 থেকে 16, তারপর রয়েছে 17 থেকে 19, 17 থেকে 19, তারপর 20 থেকে 22, তারপর 23 থেকে 25, 26 থেকে 28, 29 থেকে 31, 32 থেকে 34। এইভাবে আমি 32 থেকে 34 পর্যন্ত যে শ্রেণী বিভাগগুলো রয়েছে সেগুলো আমি পরপর কী করলাম, লিখে নিলাম। এইবার যে কাজটা করতে হবে, সেকেন্ড কলামে কি দেওয়া রয়েছে দেখো, পরিসংখ্যা। পরিসংখ্যা মানে হচ্ছে ফ্রিকোয়েন্সিগুলো। যেমন এখানে 14 থেকে 16-এর যে স্টুডেন্টস সংখ্যাটা দেওয়া রয়েছে সেটাই হবে তার ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা। তাহলে এই 14 থেকে 16-এর ডান পাশে আমি এখানে যে স্টুডেন্টস সংখ্যাটা দেওয়া রয়েছে সেটা লিখবো। এই স্টুডেন্ট সংখ্যাটা হচ্ছে এই 14 থেকে 16 এই যে শ্রেণীটা রয়েছে এই শ্রেণীর ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা। এরপর পরপর আমি সবগুলো লিখে নেব। তারপরে 5, তারপরে 5, তারপর 8, তারপর 7, তারপরে রয়েছে 4, তারপর 3। এভাবে আমি প্রত্যেকটা রয়ের মধ্যে কি করলাম, এই পরিসংখ্যাগুলো বসিয়ে নিলাম পরপর। তারপর যে কাজটা সেটা হচ্ছে দেখো শ্রেণী সীমানা। শ্রেণী সীমানাটা আমি কিভাবে বের করব? যেমন এখানে যে শ্রেণী বিভাগটা দেওয়া রয়েছে তোমরা লক্ষ্য করো 14 থেকে 16, এই 14টা হচ্ছে আমার নিম্ন সীমা এবং 16টা হচ্ছে আমার ঊর্ধ্ব সীমা। তো শ্রেণী সীমানার কলামটা কিভাবে পূর্ণ করব? যেমন নিম্ন সীমা হচ্ছে 14, আমি কি করব 14 থেকে 0.5 মাইনাস করব। যেমন 14 থেকে 0.5 যদি মাইনাস করি তাহলে হবে 13.5, আর 16-এর সাথে 0.5 প্লাস করব, তাহলে 16-এর সাথে 0.5 প্লাস করলে কি হবে 16.5। আমি সহজভাবে বুঝিয়ে দিই কিভাবে তোমরা সহজে লিখবে। 0.5-এর যোগ আর বিয়োগের ব্যাপারটা অতি সহজভাবে তোমরা করতে পারবে। কীরকমভাবে? যেমন 14 আছে, তোমরা কি করবে 14-এর আগের সংখ্যাটা লিখবে, লিখে 0.5 দিয়ে দেবে। আর 16 আছে 16ই লিখবে, লিখে 0.5 দিয়ে দেবে। তাহলে এইভাবে যদি আমি পরেরটা করি 17কে কী করব, 17-এর আগের সংখ্যা তার মানে কি 17-র আগে হচ্ছে 16, এটার সাথে আমি 0.5 লাগিয়ে দেবো। আর 19 রয়েছে, যেটা রয়েছে সেটাই থাকবে 19.5। সেমভাবে আমি প্রত্যেকটা শ্রেণী সীমানা লিখে নেব। যেমন 20 রয়েছে, তাহলে 20টা কী লাগবে তোমরাই বুঝতে পারছো, 20-র আগের সংখ্যা কত 19, তাহলে 19.5, আর 22কে আমরা লিখব 22.5। সেমভাবে 23কে লিখব 22.5, আর 25কে লিখব 25.5। সেমভাবে 25.5, তারপর 28.5, 29কে লিখব 28.5, 31.5, এখানে 32 হবে 31.5, তারপর 34.5। একটা ইন্টারেস্টিং বিষয় তোমরা লক্ষ্য করো, যখন আমি শ্রেণী সীমানাটা বের করে নিলাম, শ্রেণী সীমানার মধ্যে দেখো এই যে ঊর্ধ্ব সীমানাটা 16.5, এটা আবার পরবর্তী শ্রেণীর নিম্ন সীমানার সাথে মিলে গেছে, দেখো সমান সমান হয়ে গেছে 16.5, এখানে হয়ে গেছে 16.5। আবার দ্বিতীয় শ্রেণীর ঊর্ধ্ব সীমানা হচ্ছে 19.5, এইটা দেখো পরের শ্রেণীর নিম্ন সীমানার সাথে মিলে গেছে। এই মিলানোর জন্যই আমি শ্রেণী সীমানাটা বের করি। তো কোনো কোনো অঙ্কে তুমি দেখবে যে শ্রেণী বিভাগটা যে দেওয়া থাকবে, এই শ্রেণী বিভাগটার মধ্যে দেখবে ঊর্ধ্ব সীমা এবং নিম্ন সীমা মিলানো থাকবে। অর্থাৎ 14 থেকে 16, পরেরটা আবার শুরু হবে 16 থেকে। যদি এরকমভাবে যদি মিলানো থাকে ঊর্ধ্ব সীমা এবং নিম্ন সীমা, তখন কিন্তু তোমাদের এই শ্রেণী সীমানার কলামটা আর লাগবে না। যেটা শ্রেণী বিভাগ ওইটাই শ্রেণী সীমানা হিসেবে কাজ করবে অঙ্কের মধ্যে। আশা করি বুঝতে পেরেছ, এটা পয়েন্ট নোট করে রাখবে কিন্তু কথাটা। অর্থাৎ এমন অঙ্ক আসতে পারে যে অঙ্কগুলোর মধ্যে আমার শ্রেণী সীমানা বের করতে হবে না।
কোন অঙ্কগুলো? যে অঙ্কগুলোর মধ্যে আমার শ্রেণী বিভাগগুলো যদি আমি দেখি যে প্রথম শ্রেণীর ঊর্ধ্বসীমা পরের শ্রেণীর নিম্ন সীমার সাথে মিল রয়েছে। কোন মিলটা? ওই মিলটা, যেমন 16.5 এখানেও 16.5, তার মানে এখানে থাকবে 14 থেকে 16, এখানে আবার শুরু হবে 16 থেকে। ওই ক্ষেত্রে আমরা কি করব না, শ্রেণী সীমানার জন্য কোনো কলাম রাখবো না, এই কলামটা বাদ থাকবে। এরপর আসছে আমাদের কি মধ্যমান। মধ্যমানটা কিভাবে আমরা বের করব দেখে নাও। মধ্যমানটা আমরা বের করব, যেমন শ্রেণী বিভাগের মধ্যে নিম্ন সীমা এবং ঊর্ধ্বসীমা এই দুইটাকে আমি প্লাস করব। মনোযোগ দিয়ে শোনো, 14 এবং 16 আমি কি করব? প্লাস করব। তাহলে 14 এবং 16 যদি প্লাস করি কত হয়? 14 প্লাস 16 ইকুয়াল টু 30, অর্থাৎ 30। এই 30কে আমি 2 দিয়ে ডিভাইড করব, 2 দিয়ে ভাগ করব। তাহলে 30কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 15 হয়, 15 হয়। একই রকমভাবে পরেরটাও যদি আমরা প্লাস করি, যেমন 17 এবং 19 এই দুইটাকে যদি প্লাস করি তাহলে কত হবে? 17 এবং 19 প্লাস করলে কত হয় দেখো, 17 এবং 19 যদি আমরা প্লাস করি 36 হবে, এবং এই 36কে যখন আমরা 2 দিয়ে ডিভাইড করব তখন কি হবে? আমাদের 18 হবে, 18। এবার দেখো, এইভাবে কিন্তু আমার প্রত্যেকটা বের করতে হবে। তো প্রত্যেকটা তোমাকে হিসাব করে বের করতে হবে না, কি করতে হবে? যখন তুমি প্রথম দুইটা বের করে নেবে তারপর খুব সহজ হয়ে যাবে বাকিগুলো লেখা। কীরকমভাবে? যেমন 15-এর পরে তুমি 18 লিখেছো, তাহলে 15-এর পরে 16, 17 দুটো ঘর বাদ দিয়েছো, বাদ দিয়ে 18 লিখেছো। তাহলে 18-এর পরে আবার দুটো ঘর বাদ যাবে, 19, 20, তাহলে কি হবে? 21। আবার দুটো ঘর বাদ যাবে, 22, 23, তারপর হবে কত? 24। তারপর আবার দুই ঘর বাদ যাবে, 25, 26, কি হবে? 27। তারপর যদি আবার দুইটা ঘর বাদ দিয়ে দিই, 28, 29, এখানে কি হবে? 30, 31, 32, 33। হিসাবটা ঠিক আছে নি? শুধু লাস্টে ক্যালকুলেশনটা প্রয়োজনে দেখে নাও। যেমন 32 এবং 34 এই দুইটা যখন আমি প্লাস করব তাহলে কত হচ্ছে? আমার 66 হচ্ছে। এই 66কে 2 দিয়ে ডিভাইড করলে 33 হয়। তাহলে মিলে গেছে। তাহলে এইভাবে তোমরা করবে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে। এবার হচ্ছে দেখো সিএমএফ। এই সিএমএফটা মানে হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা, অর্থাৎ পরিসংখ্যাগুলোকে ক্রমে ক্রমে যোগ করব। কিভাবে ক্রমে ক্রমে যোগ করব দেখো, যেমন পরিসংখ্যা হচ্ছে এগুলা, যেমন 2, 5, 5, 8, 7 এগুলো হচ্ছে কি? পরিসংখ্যা। প্রথম পরিসংখ্যাটা যেটা থাকবে সেটাই আমরা লিখব সিএমএফে। এবার কি করব? প্রথম পরিসংখ্যাটার সাথে পরের পরিসংখ্যাটাকে যোগ করব। তাহলে 2 এর সাথে 5 আমি যখন যোগ করব তাহলে কি হবে? 2 + 5 = 7। অর্থাৎ প্রথমটাকে আমি সেম লিখলাম, পরের কলামে কি লিখব? প্রথম পরিসংখ্যা আর পরের পরিসংখ্যাটা যোগ করব, তাহলে 5 এর 2 এর 7। এরপরে কি হবে? এই তিনটাই যোগ হবে, অর্থাৎ তিনটা পরিসংখ্যাই যোগ হবে, অর্থাৎ 2 + 5 + 5। তো 2 + 5 + 5 আমরা কীভাবে যোগ করবো? যেমন প্রথম দুইটা তো যোগ করাই আছে, 5 এবং 2 যোগ করে আমরা 7 লিখেছি। তাহলে 5 এবং 2 এর যে যোগফলটা এটার সাথে পরের সংখ্যাটা শুধু প্লাস হয়ে যাবে, তাহলে কিন্তু আমার ক্রমের যোগগুলো হয়ে যাবে। তাহলে 7-এর সাথে 5 প্লাস করলে কি হবে? 12 হবে। এবার কি করতে হবে? 4টা পরিসংখ্যা প্লাস করতে হবে। তো 4টা পরিসংখ্যার মধ্যে এই 3টা পরিসংখ্যার যোগফল তো আছে কত? 12। তাহলে এই 4টা পরিসংখ্যার যোগফল কি হবে? 12 এর সাথে 8 প্লাস করলেই হবে। তাহলে 12 এর সাথে যদি আমি 8 প্লাস করি কত হবে? 20 হবে। এবার যদি আমি এই 1টা 2টা 3টা 4টা 5টা পরিসংখ্যা যদি একসাথে প্লাস করি, প্রথম 4টা পরিসংখ্যার যোগফল তো আছেই 20, 20-র সাথে প্লাস হবে কত? শুধু 7, তাহলে 27। তাহলে পরেরটা কি হবে? 27-এর সাথে 4 প্লাস হবে, তাহলে 27 এবং 4, তাহলে কত হবে? 31। এরপরে কি হবে? 31-এর সাথে 3 প্লাস হবে, তো 31 আর 3 কত হবে? 34। অর্থাৎ মানেটা কি? এখানে যে পরিসংখ্যাগুলো আছে সবগুলো পরিসংখ্যা প্লাস করে আমার 34 হয়েছে। তাহলে এখানে যে সবগুলো পরিসংখ্যা আমি প্লাস করেছি এটাকে ক্যাপিটাল N ইকুয়াল দিয়ে আমি লিখতে পারি টোটাল যোগফলটা। তাহলে এই সবগুলো পরিসংখ্যার যোগফল কত? 34। এখানে আমি লিখে নেব 34। আশা করি বুঝতে পেরেছ। এবার কি হবে? এবার আমার এখানে দেখো এক্স ড্যাশের ভ্যালুটা কীভাবে বের করব। তো এই এক্স ড্যাশের ভ্যালুটা বের করার আগে তোমাকে যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে আমার যে টোটাল পরিসংখ্যা কত হয়েছে? 34।
এই 34কে তুমি 2 দিয়ে ভাগ করবে। 34কে যদি 2 দিয়ে ভাগ করে কত হবে? 17 মানে 17। এবার তুমি দেখবে এই 17 সংখ্যাটা এখানে যে সিএমএফগুলো আছে এগুলোর মধ্যে কোনো সংখ্যার সাথে মিল আছে কিনা, 17 আছে কিনা। যেমন এখানে 2, 7, 12, 20, 27, 31, 34, অর্থাৎ এখানে 17 নেই। 17টা কোথায় থেকে এসেছে আবার বলছি আমি, আমার যে পরিসংখ্যাগুলো আছে এই পরিসংখ্যাগুলোর যোগফলটা কত? 34। 34কে 2 দিয়ে ভাগ করেছি, অর্থাৎ 34কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 17। এই 17 সংখ্যাটাকে আমি দেখব যে এখানে আমার সিএমএফ এর মধ্যে 17 আসেনি, সিএমএফ এর মধ্যে 17 নেই। যদি 17 থাকতো, সাপোজ মনে করো এখানে যদি 17 থাকতো, 20 জায়গাতে 17 থাকতো বা 12 জায়গাতে যদি 17 থাকতো, তখন এই 17র সোজাসুজি যে শ্রেণীটা, এই শ্রেণীটাকে আমি মধ্যমা শ্রেণী হিসেবে হিসাব করতাম। এবার যেহেতু এই 17 সংখ্যাটা নেই এখানে, আমি দেখব যে 17 সংখ্যাটা এখানে কোন দুইটা সংখ্যার মাঝখানে আছে। অর্থাৎ আমার যে সিএমএফগুলো রয়েছে এখানে, এই সিএমএফ এর মধ্যে যে কোনো দুইটা সংখ্যা আছে, যে দুইটা সংখ্যার মাঝখানে 17 আছে। কোন দুইটা সংখ্যা? যেমন 12 এবং 20। 12 এবং 20 এই দুইটার মাঝখানে কি আছে? 17, অর্থাৎ 17 আছে। তাহলে 12 এবং 20-র মধ্যে বড় সংখ্যা কোনটা? বড় সংখ্যাটা হচ্ছে 20। তাহলে 20-র যে শ্রেণীটা এটাই হবে আমার মধ্যমা শ্রেণী। এই শ্রেণীটাকে আমি কি করব? এইভাবে একটু হাইলাইট করে দেব। কতটুকু পর্যন্ত হাইলাইট করব? জাস্ট আমার যে শ্রেণী সীমানাটা যে রয়েছে এতটুকু আমি হাইলাইট করে দেব। তার মানে এটা হচ্ছে আমার কি? মধ্যমা শ্রেণী। ঠিক আছে? তুমি যদি মনে করো পুরোটা করে নেবে, সমস্যা নেই, তবে আমার এতটুকু অংশই দরকার। সুতরাং এই অংশটাকে আমি এইভাবে হাইলাইট করে দেব। এটা হচ্ছে আমার কি শ্রেণী? মধ্যমা শ্রেণী। ঠিক আছে? আর এই শ্রেণীর মধ্যে যে মধ্যমানটা 24, এটার সমান সমান লিখবো আমি ক্যাপিটাল এ। কি লিখবো? ক্যাপিটাল এ। অর্থাৎ 24 ইকুয়াল টু হবে ক্যাপিটাল এ। এবং এটার সোজাসুজি যে ফ্রিকোয়েন্সিটা, পরিসংখ্যাটা, এটাকে লিখবো আমি স্মল এফ, সাফিক্স লিখবো এম, অর্থাৎ এফএম। এটাকে কি লিখবো? এটাকে লিখবো আমি এফএম। অর্থাৎ এখানের মধ্যে মধ্যমা শ্রেণী যেটা বের হবে, মধ্যমা শ্রেণীর সোজা যে পরিসংখ্যাটা থাকবে সেটাকে সমান সমান দিয়ে আমি এফএম লিখবো। স্মল এফ নিচে সাফিক্স এম লিখবো। অর্থাৎ এফ এর নিচে যখন এমটা লিখবো তখন এটা সাফিক্স হয়ে যাবে। আর এখানে মধ্যমান যেটা থাকবে 24, এটাকে লিখবো আমি ক্যাপিটাল এ। এই ক্যালকুলেশনগুলো আমার কাজে লাগবে। ঠিক আছে? এইবার এক্স ড্যাশের মানটা কীভাবে বের করব? এই এক্স ড্যাশের মানটা বের করতে গেলে আমাকে ক্যালকুলেশন করতে হবে। যেমন এখানে যে ফর্মুলাটা দেওয়া রয়েছে, ফর্মুলাটা দেওয়া রয়েছে কি? এক্স ড্যাশ ইকুয়াল এক্স মাইনাস ক্যাপিটাল এ ডিভাইডেড বাই আই। এক্সের মান কোনটা? যেমন এই মধ্যমানগুলো হচ্ছে আমার এক্সের মান। তাহলে এই প্রথম যে আমার রটা রয়েছে, এই প্রথম রয়ের মধ্যে আমি এক্সের মান যদি 15 বসাই, মাইনাস এর মান কত? 24। এর মান যদি আমি 24 বসাই এবং নিচে যদি আই এর মান বসাই, এবার বুঝিয়ে দিচ্ছি তোমাদের আই এর মান কোনটা। আই এর মান হবে, এখানে যে শ্রেণী সীমানাগুলো আমি বের করেছি, ঊর্ধ্ব সীমানা আর নিম্ন সীমানার বিয়োগফলটা হবে আই এর মান। যেমন 16.5 থেকে 13.5 যদি আমি মাইনাস করি তাহলে কত হবে? তাহলে হবে আবার 3। তাহলে আই এর মানটা হবে কত? 3। তাহলে এই মানগুলো যদি বসাই আমি এখানে, তাহলে দেখবে একটা ক্যালকুলেশন বের হবে। যেমন এক্সের মান কত? এক্সের মান হচ্ছে 15। ঠিক আছে? এক্সের জায়গায় তুমি 15 যদি লেখো, মাইনাস এর মান যদি লেখো 24, নিচে যদি আই এর মানটা বসাও 3, বসিয়ে যে ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশনের রেজাল্টে এখানে লিখতে হবে। সেমভাবে পরের যে রটা রয়েছে, পরের রয়ের মধ্যে এক্সের মান কত হবে? এক্সের মান হবে 18, মাইনাস এর মান হবে কত? 24। এটাকে আমি ভাগ করবো আই এর মান দিয়ে। আই এর মান কত? 3। এইভাবে যখন তুমি প্রত্যেকটার ক্যালকুলেশন করবে তোমার অনেক সময় নষ্ট হয়ে যাবে। তো এটাকে আমরা একটা শর্টকাট ট্রিক্সের মাধ্যমে আমরা এটা করে নেব, একটা সহজ কৌশলের মাধ্যমে। কিভাবে দেখো? সহজ কৌশলটা হচ্ছে, যেটা হচ্ছে আমার মধ্যমা শ্রেণী, এই শ্রেণীর সোজা আমি লিখব 0। আশা করি বুঝতে পেরেছ। এইবার 0-র উপরের দিকে এবং নিচের দিকে আমি নেগেটিভ এবং পজিটিভ মান লিখব। 1 2 3 4 5 6 এর নেগেটিভ এবং পজিটিভ, অর্থাৎ -1 2 3 4 5 এবং +1 2 3 4 5।
কোন দিকে আমি প্লাসের মানগুলো লিখবো, কোন দিকে মাইনাসের মানগুলো লিখবো, এটা ডিপেন্ড করবে আমার এই অঙ্কটার উপরে। যেমন আমার এই অঙ্কটার মধ্যে দেখো শ্রেণী বিভাগগুলো উপর থেকে নিচের দিকে ক্রমে বেড়ে গেছে, অর্থাৎ 14 থেকে 16, তারপর 17 থেকে 19, 20 থেকে 22, অর্থাৎ যত আমি নিচের দিকে যাচ্ছি তত কিন্তু বাড়ছে। অর্থাৎ এই জিরোর নিচের দিকে হবে প্লাসের ভ্যালু, অর্থাৎ +1, +2, +3, এইভাবে যদি আরও থাকে +4, +5, এবং জিরোর উপরের দিকে লিখবো -1, -2, -3, এইভাবে আমি লিখে যাব। আশা করি বুঝতে পেরেছ। তো তুমি যখন ক্যালকুলেশনটা করবে, অর্থাৎ এক্সের জায়গাতে এক্সের মান বসাবে, এর জায়গাতে এর মান বসাবে, আয়ের জায়গাতে আয়ের মান বসাবে, তখন ক্যালকুলেশন করে কিন্তু তুমি এই মানগুলোই পাবে। তুমি চেক করে দেখতে পারো। তো এটাকে আমরা ক্যালকুলেশনে না গিয়ে একটা সহজ হিসাব অনুসারে আমরা এটা করতে পারি, কোনোদিনও ভুল হবে না। আশা করি বুঝতে পেরেছ। তো এইভাবে আমার উপরের দিকে যদি আরও র থাকে -3 এর পরে -4, -5, -6, এভাবে আমি কন্টিনিউ লিখে যেতে পারবো। সেমভাবে নিচের দিকে যদি আরও র থাকে আমার, তাহলে +4, +5, +6, এভাবে কন্টিনিউ আমি লিখে যেতে পারবো। এবার দেখো আরেকটা কলাম আমার বাকি রয়ে গেছে লাস্ট, f(x'). এই f(x') কীভাবে বের করব? যেমন f এর মান আর x' এর মান আমি কি করব? গুণ করব। যেহেতু f এবং x' এখানে গুণ সম্পর্কে আছে, সুতরাং এখানে f এর মান আর x' এর মান আমি কি করব? গুণ করব। কিভাবে? যেমন আমার প্রথম যে রটা রয়েছে, প্রথম রো এর মধ্যে f এর মান কত? যেমন f এর মান হচ্ছে 2, যেমন এখানে f দেওয়া রয়েছে দেখো। তাহলে প্রথমে আমার f এর মান কত? 2। 2 এর সাথে আমার গুণ হবে কি? x', অর্থাৎ x' কোনগুলো এখন যে আমি বের করলাম, দেখো এখানে x' দেওয়া রয়েছে, তাহলে এই মানগুলো সবগুলো হচ্ছে আমার x'। তাহলে এই f এর মান আর x' এর মান আমি গুণ করে করে লিখব, অর্থাৎ এখানে f এর মান হচ্ছে 2 আর x' এর মান হচ্ছে -3। তাহলে -3 এবং 2 যদি গুণ করি, 3 দুগুণে 6, আর যেহেতু মাইনাস আছে -6 বা -6। সেমভাবে পরেরটা যদি লিখি 5 দুগুণে 10, -10, এরপরে কি হবে? 5 একে 5, -5। এরপরে কি হবে? 8 এর সাথে 0 গুণ করলে, যে কোনো সংখ্যার সাথে আমি 0 গুণ করলে রেজাল্ট কি হয়ে যায়? 0ই হয়ে যায়, এটা মনে রাখবে তোমরা। এরপর 7 এর সাথে +1 যদি গুণ করো, 7 একে 7, 4 এর সাথে গুণ করলে 4 দুগুণে 8, 3 এর সাথে গুণ করলে 3 তিরিকে 9। অর্থাৎ যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে, আমি প্লাস আর দিলাম না। প্লাস না দিলে যে কোনো সংখ্যা পজিটিভে থাকে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এবার তোমাকে একটা কাজ করে নিতে হবে, যেটা হচ্ছে কি, এখানে যে f(x') এর যে মানগুলো বের হয়েছে, এই মানগুলো সবগুলো তোমাকে কি করতে হবে? যোগ করতে হবে। কিভাবে যোগ করবে? যেমন এখানে যে মাইনাসের মানগুলো রয়েছে সবগুলোকে একসাথে যোগ করবে, তারপর প্লাসের মানগুলোকে একসাথে যোগ করবে। যোগ করে এরপর আমরা প্লাস মাইনাসের হিসাব করব। যেমন মাইনাসের মান কত রয়েছে? -6, -10 কত হলো? -16, -5 কত হলো? -21। তাহলে মাইনাসের মান হয়েছে আমার কত? 21। আর প্লাসের মান কত? প্লাসের মান দেখো 7 এবং 8 কত? 15, 15 এবং 9 কত? 24। তো প্লাসের মান 24, মাইনাসের মান 21। তাহলে প্লাসের মান 24, মাইনাসের মান 21। তাহলে 24 থেকে 21 তুমি কি করবে? মাইনাস করবে। তাহলে 24 থেকে 21 যদি মাইনাস করে কত হবে? 24 থেকে 21 মাইনাস করলে তোমার কত হবে? 3 হবে। এবং এটাকে তুমি লিখতে হবে। তুমি তো কি করেছো? এই সবটা যোগ করেছো। এই সবটা যোগ করেছো মানে কি? সামেশান। যোগ মানে সামেশান। এই যে চিহ্নটা আমি লিখলাম, এই চিহ্নটা হচ্ছে সামেশান। সামেশানের চিহ্নটা কি? এমটাকে এইভাবে শুয়ে লিখবে, তাহলে সামেশানের চিহ্ন হয়ে যাবে। সামেশান f(x') সমান সমান কত হয়েছে? তাহলে আমার যোগ বিয়োগটা হয়েছে আমার 3। আশা করি বুঝতে পেরেছ। আমি আবারও বলে দিচ্ছি, এই সামেশান f(x') এর মানটা কীভাবে করবে? সামেশান f(x') এর মানটা করবে, এখানে যে মাইনাসের সংখ্যাগুলো থাকবে সবগুলো সংখ্যা একসাথে যোগ করবে, এখানে যে প্লাসের সংখ্যাগুলো থাকবে সবগুলো একসাথে যোগ করবে, যোগ করে ফাইনালি মাইনাসের সংখ্যা এবং প্লাসের সংখ্যাটা দেখে তুমি যোগ বিয়োগটা করে দেবে। যেমন প্লাসের সংখ্যা এখানে যোগ করে আমার হয়েছে কত? 24, এবং মাইনাসের সংখ্যাগুলো যোগ করে কত হয়েছে? 21। তাহলে 24 থেকে 21 মাইনাস হবে, মাইনাস হয়ে এখানে কি হবে? 3 হবে। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। তাহলে আমাদের সম্পূর্ণ টেবিলের ক্যালকুলেশনটা হয়ে গেছে। এবার আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব এবং আমাদের মিন, মিডিয়ান এবং মোড আমরা ব্যবহার করব। তো প্রথমত আমরা কি বের করব? প্রথমত আমরা বের করব মিন। এবার লিখব যে সুতরাং
মিন ইকুয়াল টু, মিন বের করার যে ফর্মুলাটা সেই ফর্মুলাটা হচ্ছে এ প্লাস উপরে লিখবো সামেশন এফ এক্স ড্যাশ, নিচে লিখবো এন ইন্টু আই। এটা হচ্ছে আমাদের মিন বার করার ফর্মুলা। তাহলে এই ফর্মুলার মধ্যে আমি এখন মানগুলো বসাবো। যেমন এর ভ্যালু কত, যেমন এর ভ্যালু তোমরা প্রত্যেকে জানো 24 ইকুয়াল টু আমরা এ লিখেছিলাম, তাহলে এখানে এর জায়গাতে আমরা কত লিখবো 24 লিখবো, প্লাস সামেশন এফ এক্স ড্যাশ, সামেশন এফ এক্স ড্যাশের ভ্যালুটা কত বের হয়েছে 3 বের হয়েছে, তাহলে এখানে আমরা কি লিখবো 3। নিচে এন এর মানটা কত, এন এর মানটা প্রত্যেকেই জানো, আমরা ক্যালকুলেশন করে বের করেছিলাম কত 34, তাহলে 34 ইন্টু আই এর মানটা কত, আবারও আমি তোমাদের বলছি, আগে একবার বলেছিলাম যে আমাদের যে শ্রেণী সীমানাগুলো বের হবে ঊর্ধ্ব সীমানা থেকে নিম্ন সীমানা আমরা বিয়োগ করব। যেমন 16.5 থেকে 13.5 যখন আমরা বিয়োগ করব কত হবে, বিয়োগফলটা হবে 3, তাহলে আমরা আই এর মানটা কত লিখবো 3 লিখবো। বাস, এবার ক্যালকুলেশন করছি 24 প্লাস, এবার উপরের সংখ্যা রয়েছে 3 এবং 3, তাহলে 3 গুণ করলে কত হবে 9 হবে, 9, নিচে থাকবে 34। এবার 24 প্লাস, এবার কি করব, আমরা ক্যালকুলেটর ব্যবহার করব, কারণ আমাদের হাতে কিন্তু ক্যালকুলেটর থাকবে, পরীক্ষাতে ক্যালকুলেটর অ্যালাউ করবে তোমাদের এডুকেশন অঙ্কের জন্য। তো এটাকে তো দুইভাবে করা যায় পুরো ক্যালকুলেশনটা, যেমন আমরা লসাগু করে করতে পারি, আমরা শর্টকাটে করে ফেলবো, অর্থাৎ 9কে 34 দিয়ে ভাগ করে দেবো যাতে পয়েন্টে একটা মান বের হয়। এবার ক্যালকুলেশনটা কীভাবে করবো, আমরা ক্যালকুলেটর হাতে নেব, 9 লিখবো, 9 লিখে এই 9কে আমরা 36 দিয়ে ডিভাইড করে দেব, তাহলে 9 লিখলাম ডিভাইডেড বাই 34, তাহলে কত আসছে 0.2647, অনেক বড় একটা সংখ্যা এসেছে। সংখ্যাটা কীরকম এসেছে আমি তোমাদের দেখাচ্ছি, 0.2647, অনেক বড় একটা সংখ্যা এসেছে, কিন্তু আমরা তো এত বড় সংখ্যা লিখবো না, আমরা কি লিখবো, আমরা পয়েন্টের পরে শুধু দুটো অঙ্ক আমরা নেব। তো পয়েন্টের পরে যদি আমরা দুটো অঙ্ক নেই তাহলে 0.26, এখানে 0.26 আমরা লিখবো 0.26। তো এখানে একটা কথা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, 3 নাম্বার যে ডিজিটটা, যেমন 3 নাম্বার ডিজিটটা কত 4, এই 3 নাম্বার ডিজিটটা যদি 5 পর্যন্ত থাকে তাহলে 2 নাম্বার ডিজিটটা যা আছে তাই আমরা লিখবো, যেমন 2 6 আছে আমরা 6 লিখবো। কিন্তু 3 নাম্বার ডিজিটটা যদি 5-এর বড় হয় 6 7 8 9 এরকম, তখন আমরা 2 নাম্বার ডিজিটের সাথে 1 প্লাস করে লিখবো। যেমন কথার কথা এখানে যদি 4 না থেকে যদি 6 থাকতো তাহলে আমরা 2 নাম্বার ডিজিটটা আছে 6, ওইটার সাথে 1 প্লাস করে আমরা লিখতাম 27। আশা করি বুঝতে পেরেছ। আর যদি 5 পর্যন্ত থাকে তাহলে 2 নাম্বার ডিজিট যা আছে তাই থাকবে। এবার কি করতে হবে, আমাদের এই 24 প্লাস 0.26 এই দুইটাকে প্লাস করে দিতে হবে, তাহলে 24 এর সাথে 0.26 যদি প্লাস করি তাহলে 24.26, এতটুকুই হবে মানটা। তাহলে এটা কিসের মান, এটা হচ্ছে আমাদের মিনের মান। এবার আমরা বের করব কি, এবার আমরা বের করব মিডিয়ান। তো মিডিয়ান বের করার যে ফর্মুলাটা, মিডিয়ান বের করার ফর্মুলাটা হচ্ছে L1 প্লাস উপরে লিখবো আমরা n/2 মাইনাস এফ, নিচে লিখবো FM ইন্টু আই। এটা হচ্ছে আমাদের মিডিয়ান বের করার ফর্মুলা। তো এখানে যদি আমি মানগুলো বসাই, যেমন L1 কোনটা, L1 হবে, অঙ্কটার মধ্যে মনে আছে আমরা একটা মধ্যমা শ্রেণী বের করেছিলাম, যেটাকে আমরা মধ্যমা শ্রেণী বের করেছিলাম এটার মধ্যে ঊর্ধ্ব সীমানা ছিল, নিম্ন সীমানা ছিল। নিম্ন সীমানা কত ছিল 22.5, এই নিম্ন সীমানাটা হবে আমার L1 এর মান। তাহলে এখানে L1 এর জায়গাতে আমি লিখে নেব 22.5 প্লাস n/2, n এর মানটা কত বের হয়েছিল তোমাদের মনে আছে, n এর মানটা ছিল কত 34, কোথায় আছে n এর মান, যেমন এখানে এই টোটাল n = 34 যে আমরা লিখেছিলাম। তো অঙ্কটার মধ্যে দেখো আমার কি কি আছে, n এর মান আছে, f আছে এবং fm আছে। fm কোনটা আমরা সবাই জানি, i কোনটা সবাই জানি, কিন্তু f কোনটা এটা তো আমরা জানি না। f কোনটা হবে এটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেমন আমাদের যেটা মধ্যমা শ্রেণী ছিল, এই যে মধ্যমা শ্রেণী, যে শ্রেণীটাকে আমরা এখানে হাইলাইট করেছিলাম, এই শ্রেণীর মধ্যে fm হচ্ছে কি 8, ঠিক আছে। আর f এর মান হবে, যেটা আমার মধ্যমা শ্রেণী হবে তার ঠিক আগের শ্রেণীর, অর্থাৎ পূর্ববর্তী যে শ্রেণীটা থাকবে তার ঠিক আগের শ্রেণীর যে ক্রমযৌগিক পরিসংখ্যাটা CMFটা, যেমন 12, যেমন এটা হচ্ছে আমার মধ্যমা শ্রেণী, তার ঠিক আগের শ্রেণী হচ্ছে এটা, এই শ্রেণীর মধ্যে এই 12টা হচ্ছে আমার কি f এর ভ্যালু, অর্থাৎ ক্যাপিটাল F এর যে ভ্যালুটা।
তাহলে আমরা এখান থেকে এফ এর মানটা লিখে নিচ্ছি। তাহলে প্রথমত এন এর মানটা লিখে নিচ্ছি 34/2 মাইনাস এফ এর মান কত, এফ এর মান হচ্ছে 12, আর এফ এম এর মান কত, এফ এম এর মানটা ছিল 8 ইন্টু আই এর মানটা কত 3, আই এর মান সবসময় সেম থাকবে, ইকুয়াল টু, এবার এটার ক্যালকুলেশন আমরা করব। তো এটার ক্যালকুলেশন করার জন্য প্রথমত আমরা কি করব, 22.5 প্লাস উপরে কি করব 34কে 2 দিয়ে ডিভাইড করব, কত হবে 17, মাইনাস রয়েছে কত 12 ডিভাইডেড বাই 8 ইন্টু 3 ইকুয়াল টু 22.5 প্লাস উপরে এই 17 থেকে 12 মাইনাস করে দেব, 17 থেকে যদি 12 মাইনাস করি কত হবে 5 হবে, নিচে থাকছে কত আমাদের 8, 3। এবার কি হবে আমাদের 22.5 প্লাস উপরের সংখ্যা হচ্ছে 5 এবং 3, তাহলে 3 5 15, নিচে থাকছে আমার কত 8, তাহলে 22.5 প্লাস এবার 15কে 8 দিয়ে আমরা ভাগ করে দেব, তাহলে আমরা কি লিখব 15 ডিভাইডেড বাই 8। তো 15কে যখন আমরা 8 দিয়ে ভাগ করব 1 পয়েন্ট কি বের হয়েছে 1.875। একটু আগে আমি বলেছিলাম যে 3 নাম্বার ডিজিটটা যদি 5 পর্যন্ত থাকে তাহলে 2 নাম্বার ডিজিটটা যা আছে তাই থাকবে, তাহলে 1.87। এবার কি করব আমি এই 1.87 এর সাথে 22.5 প্লাস করে দেব, তাহলে 1.875 এটার সাথে আমি প্লাস করে দেব 22.5, তাহলে 24.37। এটা হচ্ছে কি আমার মিডিয়ান। তাহলে আমার মিডিয়ান হয়ে গেছে। আর একটা ভ্যালু আমাকে বের করতে হবে যেটা হচ্ছে কি মুড। তাহলে মুডের ফর্মুলাটা আমরা লিখে নিচ্ছি। মুড বের করার ফর্মুলাটা হচ্ছে 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। অর্থাৎ এতক্ষণ আমরা যে মিডিয়ানের মান বের করেছি এবং যে মিনের মান বের করেছি ওই দুইটা মান আমাদের কাজে লাগবে। কীরকমভাবে, যেমন 3 ইন্টু এখানে মিডিয়ান রয়েছে, মিডিয়ানের জায়গাতে আমরা যে মিডিয়ানটা বের করেছি একটু আগে ওই মিডিয়ানের মানটা বসিয়ে দেবো, অর্থাৎ 24.37 আমরা লিখবো 24.37 মাইনাস 2 ইন্টু মিনের মানটা কত বের করেছি এটাও তোমাদের কাছে আছে। যেমন আমরা মিনের ফর্মুলা ব্যবহার করে মিনের মানটা ব্যবহার করেছিলাম 24.26, তো ওইটাকে আমরা লিখে নেব 24.26। এবার কি করতে হবে আমাদের, এবার আমাদের জাস্ট গুণ করতে হবে। প্রথমত এই দুইটা সংখ্যা গুণ করব, এরপর এই দুইটা সংখ্যা গুণ করব, গুণ করে আমরা ক্যালকুলেশনটা করে নেব। তো প্রথমত আমরা 3 দিয়ে 24.37কে গুণ করব, তাহলে 24.37 ইন্টু 3 এবং রেজাল্ট আসছে আমার 73.11 মাইনাস 2 দিয়ে যদি 24.26কে গুণ করি তাহলে 24.26 ইন্টু 2 ইকুয়াল টু 48.52। এবার ফাইনালি আমাকে যে কাজটা করতে হবে 73.11 থেকে 48.52 আমাকে কী করে দিতে হবে, মাইনাস করে দিতে হবে। তাহলে 73.11 লিখছি আমরা 73.11 মাইনাস 48.52 ফাইনালি রেজাল্টটা আসছে আমাদের 24.59। তাহলে এই হচ্ছে আমাদের মিন, মিডিয়ান এবং মুডের ক্যালকুলেশন। তো এরকমভাবে তোমাদের পরীক্ষাতে যে কোনো ধরনের অঙ্ক আসতে পারে, তো যে কোনো সংখ্যাতে আসুক না কেন তোমরা সেমভাবে ক্যালকুলেশনটা করে নেবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আগামী ক্লাসে পরবর্তী আরেকটা অঙ্ক নিয়ে। আর পাশাপাশি আরেকটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিচ্ছি, গুগল প্লে স্টোরে আমাদের স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে। এখানে তোমাদের সেমিস্টারের প্রত্যেকটা সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল রয়েছে, আসন্ন ফাইনাল পরীক্ষার সাজেশন রয়েছে, যেগুলো পড়লে অবশ্যই তোমার প্রস্তুতি ভালো হবে এবং পরীক্ষা ভালো হবে।